আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের এই অধ্যায়ের মূল বইয়ের 4, 5 এবং 6 নম্বর অঙ্ক করাবো। তো চলো শুরু করা যাক। আমাদের 4 নম্বর অঙ্কে বলছে একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5। এটা দেওয়া আছে যে প্রস্থ ইস্টু দৈর্ঘ্য সমান 2:5। ওকে, প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। দেখো এখানে একটা সারণী দেওয়া আছে। এই সারণীর উপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হলঘরের প্রস্থ, আর নিচের অংশটা হচ্ছে হলঘরের দৈর্ঘ্য। তার মানে অনুপাত করলে প্রস্থ ইস্টু দৈর্ঘ্য। তাহলে দেখো প্রথম অনুপাতে কিন্তু দুইটার মানই দেওয়া আছে, তাহলে এখানে আর কিছু নির্ণয় করতে হবে না। দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করতে হবে। তৃতীয় অনুপাতে প্রস্থ আছে, দৈর্ঘ্য। চতুর্থ অনুপাতে দৈর্ঘ্য আছে, প্রস্থ। এবং পঞ্চম অনুপাতে প্রস্থ আছে, দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। করে এই মানগুলো এখানে বসালে সারণীটি পূর্ণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 4-এ যে এটাকে আমরা প্রথম অনুপাত, এটা প্রথম অনুপাতের কাজ নাই, তাহলে আমরা দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে লিখতে পারি। যেহেতু এরা বলে দিইনি কিন্তু যেটা দ্বিতীয় অনুপাত হবে, আমরা ধরে নেব। অথবা ধরি দ্বিতীয় অনুপাত, ঠিক আছে, এটা ধরতে পারি। অথবা দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে, তৃতীয় অনুপাতের ক্ষেত্রে, চতুর্থ অনুপাতের ক্ষেত্রে, পঞ্চম অনুপাতের ক্ষেত্রে, এটাও লিখতে পারি। এটাই সবচেয়ে সুন্দর হয়। তাহলে আমরা লিখতে পারি এখন যে দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে। ওকে, দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে দেখো, প্রস্থ ইস্টু দৈর্ঘ্য, তাই না? প্রস্থ ইস্টু দৈর্ঘ্য সমান সমান কত দেওয়া আছে, 2:5। এটা কিন্তু আমাদের দেওয়া আছে। ওকে, এরপরে বা প্রস্থ বাই দৈর্ঘ্য আমরা কি লিখতে পারি, এটাকে ভাগ আকারে লেখা যায়, সমান সমান 2/5। বা এখানে দেখো তো আমাদের দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে কোনটার মান দেওয়া আছে, দৈর্ঘ্যের মান দেওয়া আছে 50। দৈর্ঘ্যের জায়গায় আমরা কত বসাতে পারি, 50 বসাতে পারি। তাহলে বা প্রস্থ ডিভাইডেড বাই 50 সমান সমান 2/5। আশা করি এটা বুঝতে পেরেছো। যেখানে যেহেতু দৈর্ঘ্যের মানটা দেওয়া ছিল দ্বিতীয় অনুপাতে, আমরা দৈর্ঘ্যের মানটা বসাই দিলাম। এবার আমরা করবো কি, কোনাকুনি মানে 8 গুণ করবো। তাহলে প্রস্থ গুণ 5, প্রস্থের সাথে 5 গুণ হচ্ছে, সমান সমান 50 গুণ 2, 50 গুণ 2। বা প্রস্থ সমান সমান এই 5 গুণ আকার আছে এই পাশে চলে গেলে ভাগ হবে, আমাদের শুধু প্রস্থের মান বের করতে হবে। প্রস্থ সমান সমান 50 গুণ 2 ডিভাইডেড বাই 5। 5 দিয়ে 50 কে কাটো, 5 10 50, 10 দুগুণী 20। তাহলে প্রস্থ আমরা পেয়ে গেলাম কত, 20। তাহলে দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য 50 হলে প্রস্থ 20 হবে। লিখতে পারি অতএব দৈর্ঘ্য 50 হলে প্রস্থ হবে 20। প্রথম অনুপাতের ক্ষেত্রে, দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে আমাদের মানটা বের হয়ে গেল। এবার তৃতীয় অনুপাতের ক্ষেত্রে আমরা দেখি, লিখব তৃতীয় অনুপাতের ক্ষেত্রে। একইভাবে কিন্তু প্রথমে আমাদের এটা লিখতে হবে। তাহলে আমরা এই লাইনটা উজ্জ্ব করে আমরা ডাইরেক্ট এই লাইনটা লিখি। তৃতীয় অনুপাতের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রস্থ ডিভাইডেড বাই দৈর্ঘ্য সমান সমান 2/5। এটা তো দেওয়াই ছিল বা আছে। এখন দেখো তৃতীয় অনুপাতের ক্ষেত্রে আমাদের মানটা দেওয়া আছে কিসের, প্রস্থের মানটা দেওয়া আছে। প্রস্থের জায়গায় প্রস্থের মানটা আমরা বসাই দিব। তাহলে লিখতে পারি বা প্রস্থের মান কত, 40 বাই দৈর্ঘ্য সমান সমান 2/5। বা কোনাকুনি গুণ করো, তাহলে দৈর্ঘ্যের সাথে 2 গুণ, 40-এর সাথে 5 গুণ। তাহলে দৈর্ঘ্য গুণ 2 সমান সমান 40 গুণ 5। এবার দৈর্ঘ্য মান বের করবো, তাহলে 2 কে ওই পাশে নিয়ে যাবো, 2 ভাগ হয়ে যাবে ওই পাশে গেলে। বা দৈর্ঘ্য সমান সমান 40 গুণ 5 ভাগ 2। 2 দিয়ে 40 কে কাটো, 20 দুগুণী 40, 20-এর সাথে 5 গুণ করো, 5 20 100। দৈর্ঘ্য কত পেলাম, 100।
তার মানে প্রস্থ যদি হয় 40, দৈর্ঘ্য হবে 100। তাহলে অতএব প্রস্থ 40 হলে দৈর্ঘ্য হবে 100। ওকে, তাহলে আমরা দ্বিতীয় তৃতীয় অনুপাতের শেষ। এবার আমরা চতুর্থ অনুপাতের ক্ষেত্রে বের করব। তাহলে লিখতে পারি যে চতুর্থ অনুপাতের ক্ষেত্রে। ওকে, চতুর্থ অনুপাতের ক্ষেত্রে আমাদের একইভাবে দেওয়া আছে কি প্রস্থ বাই দৈর্ঘ্য 2/5, এটা দেওয়া আছে। ওকে, বা এবার দেখো চতুর্থ অনুপাতে আমাদের মান দেওয়া আছে কিসের? দৈর্ঘ্যের মান দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমরা দৈর্ঘ্যের মান বসাই দিই। তাহলে প্রস্থ ডিভাইডেড বাই 200 সমান সমান 2/5, বা কোনাকুনি গুণ করো, তাহলে প্রস্থ গুণিত 5 সমান সমান 200 গুণ 2। 5 ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে বা প্রস্থ সমান সমান 200 গুণ 2 ভাগ 5। 5 দিয়ে এবার 200 কে কাটো, 5 40 200, 40 এর সাথে 2 গুণ করলে কত হয়? 80। প্রস্থে পেলাম কত? 80। তাহলে দৈর্ঘ্য যদি হয় আমাদের 200, তাহলে প্রস্থ হবে কত? 80। তাহলে আমরা লিখতে পারি অতএব দৈর্ঘ্য 200 হলে প্রস্থ 80। তাহলে আমাদের চতুর্থ অনুপাতের মানও আমরা বের করে ফেললাম। এবার পঞ্চম অনুপাত। তাহলে লিখতে পারি যে পঞ্চম অনুপাতের ক্ষেত্রে প্রস্থ ডিভাইডেড বাই দৈর্ঘ্য সমান সমান 2/5 দেওয়া আছে। এখন আমাদের এখান থেকে কিসের মান দেওয়া আছে? দেখো তো, প্রস্থের মান দেওয়া আছে। তাহলে প্রস্থের জায়গায় আমরা প্রস্থের মানটা বসাই দিব। প্রস্থের মান কত? 160। 160 ডিভাইডেড বাই দৈর্ঘ্য সমান সমান 2/5। তাহলে এখান থেকে আসতেছে কত? দৈর্ঘ্যের সাথে 2 গুণ, দৈর্ঘ্য গুণ 2 সমান সমান 160 গুণ 5। ওকে, তাহলে 2 কে আমরা এই পাশে নিয়ে গেলে কি হবে? ভাগ হবে, বা দৈর্ঘ্য সমান সমান 160 গুণ 5 ভাগ 2। তাহলে এই 2 দিয়ে 160 কে কাটলে হয় 80। 80 সাথে 5 গুণ করলে কত হয়? 5 8 40, তার মানে 400। তাহলে প্রস্থ যদি হয় 160, তাহলে দৈর্ঘ্য হবে কত? 500, 400, সরি 400। অতএব প্রস্থ 160 হলে দৈর্ঘ্য হবে 400। তাহলে দেখো আমরা কিন্তু সকল অনুপাতের মানটা পেয়ে গেছি। এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে আমাদের কাজ যে মানগুলো এখানে বসাই দেওয়া। তাহলে এখানে অ্যান্সার লিখতে গেলে আমার লিখতে হবে যে অতএব সম্ভাব্য মান বসানো হলো, বসিয়ে সম্ভাব্য মান বসিয়ে অথবা মান বসিয়ে সারণীটি পূর্ণ করা হলো। দেখি আমরা সারণীটি আঁকবো, একে আমরা জাস্ট মানটা বসাই দিব। তো আমি এখানেই মানটা বসাই তোমাদের দেখাই দিই। তাহলে দেখো, এই যে 50 যখন ছিল প্রস্থ দৈর্ঘ্য, তখন প্রস্থ আমরা কত পেয়েছিলাম? 20। তাহলে এখানে হবে 20। ওকে, যখন 40 ছিল প্রস্থ, তখন আমরা দৈর্ঘ্য পেয়েছিলাম কত? 100। তাহলে এখানে হবে 100। ওকে, তাহলে তারপরে যখন 200 পেয়েছিলাম দৈর্ঘ্য, তখন প্রস্থ পেয়েছিলাম আমরা কত? 80। এখানে হবে 80। আর যখন আমরা প্রস্থ পেয়েছিলাম 160, তখন দৈর্ঘ্য হবে কত? 400। এখানে হবে 400। এই যে সারণীটি আমরা পূরণ করে ফেলেছি। আশা করি এই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। ওকে, এরপরে আমরা এখন 5 নম্বর অঙ্কটি দেখি। 5 নম্বর অঙ্কে আমাদের কিছু অনুপাত দেওয়া আছে। এই অনুপাতগুলো কোনগুলা সমতুল সেগুলা বের করতে হবে। সমতুল মানে কি? কোনগুলার মান সমান। তাহলে 5 নম্বরে আমরা অঙ্কগুলো করতে গেলে দেখো খেয়াল করতে হবে, কিছু অনুপাত আছে যেগুলো আর কাটাকাটি করা যায় না, তার মানে যেগুলোকে আর ভাগ করা যায়। ধরো 1:3, এই অনুপাতকে তুমি আর ক্ষুদ্রতম অংশে ভাগ করতে পারবে না, কারণ এটা দুই পাশে এই অনুপাতের যে দুইটা রাশি 1 আর 3,
এককে তুমি এক দ্বারা ভাগ করতে পারো, তিনকে এক আর তিন দ্বারা ভাগ করতে পারো। এক দ্বারা দুইটাকে ভাগ করা যায়, তাহলে এক দ্বারা ভাগ করলে যা তাই, মানে এই অনুপাতকে ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না। 2:3, দেখো দুইটাই মৌলিক সংখ্যা, তাহলে একেও আর ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না। 3:2, একেও ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না। কিছু অনুপাত আছে যাকে ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না, আর কিছু অনুপাত আছে যাদেরকে ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায়। তার মানে সরলীকৃত করা যায়। যে অনুপাতগুলোকে সরলীকৃত করা যায়, মানে কেটে মানকে ছোট করা যায়, তাকে আমরা কেটে মানকে ছোট করতে হবে। করলে আমরা বুঝে ফেলবো যে কোনগুলার মান সমান, যেগুলা মান সমান হবে সেগুলা সমতুল অনুপাত। তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত, এখানে যে প্রদত্ত অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলোর মানকে আমরা প্রথমে কি করব, সরলীকৃত করব। তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত অনুপাতগুলোর মান সরলীকৃত করি বা সরলীকরণ করি। ওকে, এটা আমাদের প্রথম কাজ। প্রথম অনুপাতটা 12:18। প্রথম অনুপাতটা কি আছে, 12:18। দেখো 12:18 কে আমরা কি লিখতে পারি, দেখো তো সরলীকৃত করলে কি দিয়ে ভাগ করা যায় দুইটাকে। দেখো সর্বোচ্চ কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, একে 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, তাই না? 12কে 18কে 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করা যায়, 18 দ্বারা ভাগ করা যায়। দুইটাকে সর্বোচ্চ কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, দেখো 6 দ্বারা। একে 6 দ্বারা, 12 দ্বারা, তাই না? 2 3 4 6 12, একে 2 3 6 9 18। সর্বোচ্চ দুইটাকে ভাগ করা যাচ্ছে 6 দিয়ে, এর চেয়ে বড় সংখ্যা দিয়ে আর ভাগ করা যাচ্ছে না, তাহলে 6 দিয়েই ভাগ করতে হবে। 6 দিয়ে যদি একে আমি ভাগ করি, তাহলে দেখো তো কত আসতেছে, 6 দুগুণী 12, আর একে 6 দিয়ে ভাগ করলে 3 6 18। তাহলে এর সরলীকৃত রূপ কি আছে, 2:3। ভাগ করলাম কত দ্বারা, 6 দ্বারা। এটা নোট দিতে পারি যে উভয় রাশিকে 6 দ্বারা ভাগ করে, অথবা উভয় রাশি না লিখে তুমি শুধু যদি লিখতে 6 দ্বারা ভাগ করে এনাফ, কারণ 6 দিয়েই তো ভাগ করছি দুইটা রাশিকে আমরা। ওকে, প্রথম অনুপাতটাকে আমরা সরলীকৃত করেছি, এবার দ্বিতীয় অনুপাতটাকে আমরা সরলীকৃত করব। দ্বিতীয় অনুপাতটা কি ছিল, 6:18 সমান সমান, দেখো 6 অলরেডি আছে, একে 6 দ্বারা ভাগ করা যায় সর্বোচ্চ, একেও সর্বোচ্চ, একে সর্বোচ্চ 18 দ্বারা, কিন্তু দুইটার মধ্যে সর্বোচ্চ 6 দ্বারা ভাগ করা যায় দুইটাকে। 6কে 6 3 6 18, তাহলে একে 6 দ্বারা ভাগ করলে আসতেছে 6কে 6, একে 6 দ্বারা ভাগ করলে 3 6 18। তাহলে এখানে আমরা লিখব 6 দ্বারা ভাগ করে। ওকে, তাহলে এই রাশিটারও সরলীকৃত রূপ আমরা পেয়ে গেলাম। এখন এই রাশিটা সরলীকৃত রূপ 15:10, তাই না? 15:10 সমান সমান কত দিয়ে ভাগ করা যায়, সর্বোচ্চ একে 3 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, 15 দ্বারা, একে ভাগ করা যায় 5 দ্বারা, 10 দ্বারা। দুইটাকেই দেখো সর্বোচ্চ 5 দ্বারা ভাগ করা যায়, তাহলে একে 5 দ্বারা ভাগ করলে 3 5 15, একে 5 দ্বারা ভাগ করলে 5 দুগুণী 10। তাহলে কত দ্বারা ভাগ করলাম, 5 দ্বারা, তাহলে 5 দ্বারা ভাগ করে। ওকে, তাহলে এর কাজ শেষ। এবার এটাকে তো আর ভাগ করা যাচ্ছে না, তাহলে এরা সরলীকৃত রূপ এটা দেওয়াই আছে, এরা করা লাগবে না। একে ভাগ করা যায়, তাহলে 6:9। দেখো তো এই দুইটাকে সর্বোচ্চ কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, একে 3 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারাও ভাগ করা যায়, একে 3 দ্বারা ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করা যায়। দুইটা সংখ্যাকে সর্বোচ্চ 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে একে 3 দ্বারা ভাগ করলে আসতেছে 2, একে 3 দ্বারা ভাগ করলে 3, 3 থেকে 9, তাহলে একে ভাগ করলাম কত আমরা, 3 দ্বারা, 3 দ্বারা ভাগ করে। ওকে, তাহলে এর কাজ শেষ। এটা সরলীকৃত করাই আছে, আর করা লাগবে না। এটাও সরলীকৃত করা আছে, এরও আর কোনো কাজ নাই। এটাকে কাটাকাটি করা যায়, 2:6। তাহলে দেখো একে 2 দ্বারা কাটা যায়, একেও 2 দ্বারা কাটা যায়, সর্বোচ্চ 2 দ্বারাই কাটা যাবে দুইটাকে। 2 দ্বারা ভাগ করলে 2 কে 2, একে ভাগ করলে 3 দুগুণা 6 3, তাই না? 2 দ্বারা ভাগ করে। ওকে, তাহলে এর কাজ শেষ। এবার থাকলো কি, 12:18। তাহলে 8। তাহলে একে 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা যায়, 4 দ্বারা যায়, 6 দ্বারা যায়, 12 দ্বারা যায়, একে
2 দ্বারা, 4 দ্বারা, 8 দ্বারা। দেখো দুইটা সংখ্যাকে সর্বোচ্চ 4 দ্বারা ভাগ করা যায়। 4 দ্বারা ভাগ করলে একে 3 এ 4 12 আর একে 4 দুগুণী 8। ভাগ করলাম কত দ্বারা? 4 দ্বারা ভাগ করে। ওকে, তাহলে আমরা কিন্তু প্রথমে যে কাজটা সেটা করে ফেললাম, যে প্রত্যেকটা অনুপাতকে সরলীকৃত করলাম অথবা প্রত্যেকটা অনুপাতকে সরল অনুপাতে তৈরি করলাম বা প্রকাশ করলাম। এখন দেখো, এখন কিন্তু যেটার মান যেটার সাথে মিলে যাবে সেই সবগুলা হচ্ছে সমতুল অনুপাত। তাহলে 12:18 সমান কি 2:3। 2:3 কোনটা কোনটা দেখো তো, 12:18 তাই না, 2:3। আর 2:3 কোনটা আছে, 6:9। তাহলে 12:18, 6:9 এই দুইটার মান কি 2:3। আর 2:3 এ নিজেও 2:3। এইটা এটা আর এইটা, এই তিনটার মানে কি 2:3। এরা তিনটা কিন্তু সমতুল অনুপাত। তার মানে এ, এ আর এ, এই তিনটার মান হচ্ছে 2:3। তিনটা কি সমতুল। তাহলে আমরা লিখতে পারি অতএব 12:18 সেমিকোলন 6:9 সেমিকোলন 2:3 সমতুল অনুপাত। এই তিনটার মানে 2:3, এরা সমতুল। ওকে, এরপরে আছে কি 1:3। এবার দেখি 1:3 কার কার মান আছে। 6:18 মান হচ্ছে 1:3, তাহলে এই যে 6:18 এর মান 1:3। আর আছে 2:6 এর মান 1:3, তাহলে এর সাথে মিল আছে কার, 2:6 এর মান আছে 1:3। আর 1:3 দেখো আছে, তাহলে এই যে তিনটা, এইটা এটা আর এইটা, এই তিনটার মানই হচ্ছে 1:3। তাহলে তিনটাই হচ্ছে কি পরস্পর সমতুল। তাহলে লিখতে পারি যে 6:18, 2:6 আর 1:3, 1:3 সমতুল অনুপাত। ওকে, এরপরে কি থাকলো, 2:3 গেল 1:3, 3:2। 3:2 কি 15:10। এই যে এর মান 3:2, এর মানও 3:2, তাহলে এরা দুইটা 3:2 আছে। আর কি 12:18 এর মানও 3:2, তাহলে এই যে তিনটা, এইটা এটা আর এইটা, এই তিনটার মানই 3:2, তাহলে এরাও কি সমতুল। তাহলে 15:10, 12:8 আর 3:2 এরা কি সমতুল, সমতুল অনুপাত। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ আমাদের এটাই চাইছিল, নিচের সমতুল অনুপাতগুলো চিহ্নিত করো। এই যে আমরা আলাদা আলাদা করে নিছি, যে এই তিনটা সমতুল, এই তিনটা সমতুল আর এই তিনটা সমতুল। ওকে, আশা করি তোমরা এই 5 নম্বর অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা 6 নম্বর অঙ্কটি দেখি। 6 নম্বর অঙ্কে দুইটা অঙ্ক দেওয়া আছে, ক আর খ। দুইটা, ক নম্বরের উল্টা হচ্ছে খ। ক নম্বরটি করে দিই, খ নম্বরটি তোমরা বাসায় বসে করে নিও। 6-এর ক কি বলছে দেখো, আমাদের বলছে নিচের সরল অনুপাতগুলো মিশ্র অনুপাতে প্রকাশ করে। মিশ্র অনুপাত কাকে বলে? মিশ্র অনুপাত হচ্ছে একাধিক সরল অনুপাতের প্রথম রাশিগুলার গুণফলকে প্রথম অনুপাত বা প্রথম রাশি এবং দ্বিতীয় বা উত্তর রাশিগুলার গুণফলকে দ্বিতীয় রাশি হিসেবে প্রকাশ করলে যে অনুপাত পাওয়া যায় সেটাকে বলা হয় মিশ্র অনুপাত। তাহলে দেখো এখানে টোটাল কয়টা অনুপাত দেওয়া আছে, তিনটা সরল অনুপাত দেওয়া আছে। এই তিনটা সরল অনুপাতেরই তিনটারই প্রথম রাশি গুণ করতে হবে, করে যেটা হবে সেটা হবে প্রথম রাশি। তিনটারই দ্বিতীয় রাশি গুণ করতে হবে, করে যেটা মান পাবো সেটা হচ্ছে দ্বিতীয় রাশি। এবার প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি করলে যে অনুপাতটা পাবো সেটা হচ্ছে এই তিনটা অনুপাতের মিশ্র অনুপাত। তাহলে কতে আমরা বলতে পারি কি প্রদত্ত অনুপাত গুলা, তাই না? তাহলে লিখতে পারি প্রদত্ত অনুপাত কি কি দেওয়া আছে সেটা আগে লিখি। 3:5 আর 5:7 আর 7:9। তো দেখো এখন কি করব, প্রত্যেকটি প্রথম রাশি গুণ করব। এর প্রথম রাশি 3, এর প্রথম রাশি 5, এর প্রথম রাশি 7। গুণ করলে কত হচ্ছে, 5 7 35, 35-এর সাথে 3 গুণ, 3 30 90, 3 5 15, 90 আর 15 105। তাহলে পাচ্ছি কত, 105। প্রত্যেকটি প্রথম রাশি গুণ করে পেলাম 105। এবার প্রত্যেকটি দ্বিতীয় রাশি গুণ করতে হবে এবং
এর দ্বিতীয় রাশি 5, এর দ্বিতীয় রাশি 7, এর দ্বিতীয় রাশি 9। 7 নং 63, 63-র সাথে 5 গুণ, 60 গুণ 5 300, 3 গুণ 5 3 5 15, তাহলে 315, তাহলে পাচ্ছি কত 315। তাহলে মিশ্র অনুপাতের সংজ্ঞা কি? একাধিক অনুপাতে প্রথম রাশিগুলার গুণফলকে প্রথম অনুপাত রূপে প্রথম রাশিগুলার গুণফলকে প্রথম রাশি ধরতে হবে, আর দ্বিতীয় রাশির গুণফলকে দ্বিতীয় রাশি ধরতে হবে, ধরে অনুপাতে প্রকাশ করতে হবে। তাহলে লিখতে পারি অতএব প্রদত্ত অনুপাতগুলোর মিশ্র অনুপাত সমান সমান, মানে এই যে প্রদত্ত যে অনুপাতগুলো ছিল এই মিশ্র অনুপাতটা হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, 105:315। এখন দেখতে হবে কাটাকাটি করা যায় কিনা। দেখো 105-কে 105 দ্বারা ভাগ করতে পারো, আর 315-কে যদি 105 দ্বারা ভাগ করো তাহলে 3 হয়, মানে দুইটা রাশিকেই তুমি 105 দ্বারা ভাগ করতে পারতেছো। তাহলে এখানে আসতেছে যদি একে 105 দ্বারা ভাগ করে তাহলে 1, এখানে 105 ওকে 105, একে যদি 105 দ্বারা ভাগ করে তাহলে আসতেছে 3। তাহলে আমরা পেয়ে গেলাম কত, 1:3, ভাগ করলাম কত দ্বারা, 105 দ্বারা, 105 দ্বারা ভাগ করি। ওকে, এটাই হচ্ছে এই তিনটে অনুপাতের মিশ্র অনুপাত। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, এবার খ নম্বর তোমরা বাসায় করবা। খ নম্বরের কাজ দেখো, এইটা যে তিনটে অনুপাত দেওয়া ছিল এই অনুপাতটাকে জাস্ট উল্টা করে লিখছে। এটা ছিল 3:5, দেখো 5:3, তার মানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশিতে নিছে আর দ্বিতীয় রাশিকে প্রথম রাশিতে নিছে। এটা ছিল 5:7, দেখো 7:5, উল্টাই দিছে। এটা 7:9, এটা 9:7। তাহলে এই যে তিনটা অনুপাত, এই তিনটা অনুপাতের প্রথম তিনটা যে রাশি আছে এই তিনটা রাশি গুণ করলে আমরা পাবো প্রথম রাশি, আর এই তিনটাই যে দ্বিতীয় রাশি আছে এই দ্বিতীয় রাশি গুণ করলে পাবো দ্বিতীয় রাশি। তাহলে এবার প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি করতে হবে, করলে আমরা অনুপাত পাবো, সেই অনুপাত থেকে কাটাকাটি করতে হবে, করলে যেটা পাবো সেটা হচ্ছে এই তিনটে অনুপাতের মিশ্র অনুপাত। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এ অধ্যায়ের পরবর্তী যে অঙ্ক আছে সেগুলো নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।